ঢাকা থেকে খুলনা আসতেছিলাম বাসে। আমার ঠিক সামনের সিট থেকে কান্নার আওয়াজ শুনতে পাচ্ছি। কান্নার আওয়াজ শুনে মনে হলো একটা মেয়ে কান্না করতেছে। পাশের সিটে একজন মধ্যবয়স্ক লোক বসা। আমার মনে একটু সন্দেহ হলো, কেননা টিভি নিউজে মাঝে মাঝে দেখি মেয়ে মানুষকে পাচার করে, রেপ করে, বিক্রি করে ইত্যাদি। আমি একটু ভালো করে কান পেতে শুনতেছিলাম। লোকটি মেয়েটাকে বলতেছে, চুপ কর সেমরি, চুপচাপ বইসা থাক। তোরে আমার আনাই ভুল হয়েছে। হালারে কত কইরা কইলাম এই সেমরি আমার লাগবো না, তাও তোরে আমারে দিয়া দিল। এখন চুপচাপ বইসা থাক, নইলে কিন্তু তোরে আবার দিয়াম। তারপর মেয়েটা আস্তে আস্তে কান্না করতে লাগলো। একটু পর লোকটি আবার মেয়েটাকে বলতেছে, ওইনে যাইয়া ভালো মতো কাম করবি, নইলে কিন্তু তোরে ওরা মাইরা ফেলবে। আর এই বালের কান্নাকাটি বন্ধ কর, নইলে কিন্তু। এইবার আমি কনফার্ম হলাম এই মেয়েটা কোনো খারাপ লোকের পাল্লায় পড়ছে। বাস চলেছে আর আমি সময়ের অপেক্ষায় আছি, কখন মেয়েটার সাথে কথা বলা যাবে। বাস যখন মাওয়াঘাটে পৌঁছালো তখন মাওয়াঘাটে প্রচুর জ্যাম। কমপক্ষে 4 থেকে 5 ঘন্টা সময় লাগবে। আর ঘাটে যে ফেরি আছে ওইটা 1 ঘন্টা পর ছাড়বে। তার মানে আমরা পরে যে ফেরি আসবে সেই ফেরিতে যাওয়া লাগবে জ্যামের কারণে। বাসের ভিতর গরমের কারণে অনেক যাত্রী বাইরে বের হচ্ছে। কিছুক্ষণ পর ওই লোকটা বাইরে বের হলো। আমি এই রকমই একটা সময়ের অপেক্ষা করতেছিলাম। আমি মেয়েটার পাশের সিটে বসলাম, মেয়েটার দিকে তাকালাম। মেয়েটা বোরকা পরা, শুধু তার চোখটা দেখা যাচ্ছে। চোখটা রক্তের মতো লাল। অনেক কেঁদেছে মেয়েটা। আমি মেয়েটাকে বললাম, কোনো সমস্যা? মেয়েটা মাথা নাড়িয়ে না বলল। আমি বললাম, যদি কোনো সমস্যা থাকে বলতে পারেন। মেয়েটা কিছুক্ষণ চুপ থেকে বলল, সমস্যা বলে কি হবে, যে সমস্যার কোনো সমাধান নাই? আগে বলবেন তো, দেখি সমাধান করা যায় কিনা। আমাকে বিক্রি করে দিচ্ছে খারাপ জায়গায়, সেখানে আমাকে নিয়ে যাওয়া হচ্ছে। আপনাকে কে বিক্রি করে দিয়েছে? আর আপনার পরিবার কোথায় থাকে? মেয়েটা বলল, আমার পরিবার বলতে কেউই নেই, আমি একটা এতিম মেয়ে। আর যারা আমাকে বিক্রি করছে তাদের আমি কাউকে চিনি না, কিন্তু তাদের মধ্যে একজন পুলিশ ছিল। এর মধ্যে ওই মধ্যবয়স্ক লোক চলে আসলো। আমি আস্তে করে আমার সিটে বসে পড়লাম। আমি ভাবতে লাগলাম, আমি কি মেয়েটাকে বাঁচাতে পারবো নাকি পারবো না। আমি যদি আবার কোনো সমস্যার ভিতর পড়ি। লোকটি মেয়েটাকে বলতেছে, আশেপাশে খাবার হোটেল নেই, আমি সামনে হোটেলে গিয়ে খাবার লইয়া আসি, আর তুই এইখানে বইয়া থাক, আমি আইতাছি। এই কথা বলে লোকটি চলে গেল। আমি আবার মেয়েটার পাশে গিয়ে বসলাম আর বললাম, এখন কি করবেন? মেয়েটা বলল, জানি না। আমি বললাম, বাঁচতে হলে একটা উপায় আছে। মেয়েটা বলল, কি উপায়? এখান থেকে পালাতে হবে। কিন্তু আমি পালিয়ে কোথায় যাব? আমার তো আপন বলতে কেউ নেই এই দুনিয়াতে। সেটা এখন ভাবার বিষয় না। কিন্তু আপনি আমাকে নিয়ে কোথায় যাবেন? সেটা পরে ভাবা যাবে। কিন্তু কিন্তু কি? এই লোকটা চলে আসবে। যদি বাঁচতে চান তাহলে এখান থেকে এখনই পালাতে হবে। মেয়েটাকে দেখে মনে হচ্ছে ভয় পাচ্ছে। দেখেন, আপনি আমাকে বিশ্বাস করতে পারেন, আমি আপনার কোনো ক্ষতি করব না। মেয়েটা আমার চোখের দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে বলল, চলুন। আমি মেয়েটাকে নিয়ে সোজা বাস থেকে নেমে ফেরিঘাটের দিকে হাঁটা শুরু করলাম। ফেরিঘাটে যেয়ে দেখি ফেরি চলে গেছে। এখন কি করব কিছু বুঝতেছি না। এখন স্টিমার বোটে যাওয়া ছাড়া কোনো উপায় নাই। মেয়েটা বলল, কোথায় যাব আমরা? ভয়ে ভয়ে বলল কথাটা। আমি বললাম, আমার দাদা বাড়ি। তারপর স্টিমার বোটে উঠলাম। অনেক গতিতে চলছে। কিছুক্ষণ পর মেয়েটা অন্যদিকে ফিরে মুখের উপর থাকা মুখোশটা মাথার উপরে উঠিয়ে হাতটা মেলে আকাশের দিকে তাকিয়ে রইল। তারপর মেয়েটা মুখোশটা ঠিক করে আমার পাশে এসে বলে, জানেন, আমি এই প্রথম নদী দেখলাম। মানে? আপনি আগে পরে কখনো নদী দেখেন নাই? না, আমি সব সময় এতিমখানার ভেতরেই থাকতাম। আপনার আপন বলতে কেউ কি নেই? জানি না আছে কিনা। বলেই মেয়েটা কান্না করতে লাগলো। কান্না বন্ধ করুন, মানুষজন খারাপ ভাববে। বোট থেকে নামার পর আমার চাচাতো ভাইকে ফোন দিলাম। হ্যালো শাকিল। কেমন আছো ভাইয়া? ভালো, আমি আসতেছি বাড়ি। সত্যি? হুম। এই কে কে আসবে? একটা মেয়ে আছে, আমার সাথেও আসবে। কে ভাইয়া মেয়েটা? আমি আসি তারপর বলবানি। থাক, আর বলা লাগবে না, আমি বুঝছি। কি বুঝো? বলার আগে ফোনটা কেটে দিল। তারপর মেয়েটাকে বললাম, কিছু খাবেন? মেয়েটা মাথা নাড়িয়ে না বলল। তারপর আমি জোর করে হোটেলে নিয়ে গেলাম।
মহিলা ওয়াশরুম দেখিয়ে দিয়ে বললাম হাত মুখ ধুয়ে টেবিলে আসুন। আমিও হাত মুখ ধুয়ে খাবার টেবিলে আসলাম। ওয়েটার টেবিলে খাবার দিতেছে। এর ভিতর মেয়েটা আমাকে বলল, আমি কি এখানে বসে খাবো? তো কোথায় বসে খাবেন? না, আমি এখানে বসে খাবো না। কেন? এখানে অনেক লোকজন আর পুরুষ আছে, তাই। আমি আর কোনো কথা বললাম না। ওয়েটারকে বললাম, ভাই এখানে কোনো আলাদা খাওয়ার জায়গা আছে? আছে। আপনি ওনাকে ওইখানে নিয়ে যান আর ওনার খাবারটা ওখানে দিয়ে আসেন। ওকে। তারপর মেয়েটাকে বললাম, আপনি এইখানে যেয়ে খেয়ে আসুন। মেয়েটা কিছুক্ষণ তাকিয়ে থেকে চলে গেল। খাওয়া দাওয়া শেষে বাসে উঠলাম দাদাবাড়ি যাওয়ার জন্য। রাত 8টার সময় দাদাবাড়ি পৌঁছালাম। বাড়ির ভিতর ঢুকে আমি একটু অবাক হলাম। আমার দাদা দাদি, 4 চাচা চাচি, 2 ফুপু ভাই বোনে পুরা ঘর ভরা। শাকিল আমার পাশে এসে বলল, চলো ভাইয়া। বলে একটা রুমে নিয়ে যেতেছিল। আমি মেয়েটাকে দেখিয়ে শাকিলকে বললাম, ওই শাকিল। আর ও আপুকে ডাক দিয়ে বলল, আপু, তুই ভাইয়াকে নিয়ে যা। ভাবি মানে? শাকিল মুচকি মুচকি হাসতেছে। আমি মেয়েটাকে বললাম, এনাদের সামনে একটু কান্না করবেন না। মেয়েটা মাথা নাড়িয়ে ঠিক আছে জানালো। আপু আমার সামনে এসে বলতেছে, অনেক বড় হয়ে গেছিস। মানে? মেয়েটাকে দেখিয়ে এই যে বলে আপু মেয়েটাকে নিয়ে অন্য রুমে চলে গেল। আমি রুমে এসে ফ্রেশ হয়ে বের হওয়ায় শাকিল আমার হাতে একটা পাঞ্জাবি দিয়ে বলল, পরো এটা। আমি বললাম না আমার জামা কাপড় ব্যাগে আছে। তারপরেও পরো, দাদা পড়তে বলেছে। আমি পরে বের হলাম। তারপর দাদার পাশে বসলাম। দাদাকে বললাম, কেমন আছো? তারপর দাদা আমাকে জড়িয়ে ধরে কান্না করতে লাগলো আর বলল, তোর মা বাপ এখন আমার উপর অভিমান করে আছে। আমি ফোন করেছিলাম তোর আব্বু আম্মুকে, তারা সকালে আসতেছে। আমি অবাক হয়ে গেলাম। এই 21 বছর পর দাদা আমার আব্বু আম্মুর সাথে কথা বলল। আমার মা বাবা প্রেম করে বিয়ে করছিল বলে মেনে নেয়নি। আমার দাদা তার ভাইয়ের মেয়ের সাথে আব্বুর বিয়ে ঠিক করছিল, কিন্তু আমার আব্বু বিয়ের 3 দিন আগে পালিয়ে বিয়ে করে। তারপর দাদার কাছে আসছিল, দাদা মেনে নেয়নি। আরও অনেক কথা অন্য একদিন বলবো। তারপরে সবার সাথে কথা বললাম। মেজো চাচিকে জিজ্ঞাসা করলাম, চাচা কই? অফিসে। আমার মেজো চাচা কাজী। এত রাতে অফিসে? এখনই চলে আসবে। তারপর দাদি আমাকে বলল, মেয়েটার নাম কি? আপু চিল্লাইয়া বলল, রোজা। সবাই মেয়েটার প্রশংসা করতে লাগলো। আমি একটু রুমের বাইরে এসে রিয়াকে ফোন দিলাম। কোথায় তুমি? দাদা বাড়ি। তোমার না খুলনা আসার কথা ছিল? একটু সমস্যা হয়েছে, তাই দাদা বাড়ি আসলাম। কি সমস্যা হয়েছে? তুমি ঠিক আছো তো? তেমন কিছু হয় নাই। তোমার পরীক্ষা কেমন হলো? ভালো। শোয়ান শোয়ান, দাদা ডাকতেছে। আমি রিয়াকে বললাম, পরে ফোন দিব, দাদা ডাকতেছে। কাল আমার পরীক্ষা নাই, আজ সারা রাত কথা বলবো। আচ্ছা, আমি পরে ফোন দিচ্ছি। ওকে, আই লাভ ইউ। আই লাভ ইউ টু। বাই। ফোন কেটে ফোনটা সাইলেন্ট করে রাখলাম। রুমের ভিতর এসে দেখি মেজো চাচা এসে পড়ছে। সবাই অনেক খুশি। আমাকে দেখে সবাই হাসতেছে। আমি দাদির পাশে বসলাম। দাদি বলল, কবুল বল। মানে? আরে লজ্জা পেতে হবে না। সবাই একসাথে হু হু করে হেসে উঠল। দাদি আবার বলল, কবুল বল। এই তোমরা চুপ করো। আমার মুখটা দাদির দিকে ফিরিয়ে দাদি বলল, কবুল বল। দাদি কবুল বলল মানে? তোর বিয়ে এখন, আর তুই কবুল বলবি না? আমার বিয়ে কার সাথে? কার সাথে? আবার রোজার সাথে। আরে এই মেয়েটারে তো আমি। তোর কিছু বলা লাগবে না, রোজা আমাদের সব বলেছে। তো তোর তো কিছুই বুঝি না। এখন তুই কবুল বলে এখানে সই কর। আর তুই যদি বিয়েটা না করিস, তোর আব্বু আম্মুকে আমি কোনোদিনও মেনে নেব না। আমি কিছুক্ষণ চুপ থেকে বললাম, রোজার সাথে আমার কিছু কথা আছে। ভাইয়া, আগে বিয়েটা কর, তারপর মন ভৈরা কথা বল। সবাই কত হাসি খুশি। আমি যদি না বলি সবাই মনে কষ্ট পাবে। সাথে মা বাবাকে দাদা মেনে নেব না। আমি আমার আব্বুকে অনেক কাঁদতে দেখেছি দাদা দাদির জন্য। এখন বাবা মাকে বলেও যদি মেনে না নেই, তাহলে বাবা মা অনেক কষ্ট পাবে। কি করব কিছুই মাথায় আসতেছে না। কি হলো, কবুল বল। আমি আর কোনো কিছু না ভেবে 3 বার কবুল বলে সই করে দিলাম। আলহামদুলিল্লাহ। তারপর চাচা দাদা দাদি যে রুমে রোজা, সেই রুমে গিয়ে রোজা সই নিল। তারপর খাওয়া দাওয়া করে শাকিল বলল,
ভাইয়া এই রুমে চলো তো। আমি রুমে গেলাম। রুমের জানালা দিয়ে দেখলাম একটা লাল শাড়ি পরা একটা মেয়েকে অন্য রুমে নিয়ে যাচ্ছে। কিছুক্ষণ পর দাদা আর দাদি আসলো, এসে আমাকে একটা রুমের সামনে নিয়ে গেল। রুমের ভিতর ঢুকিয়ে দরজাটা বাইরে থেকে বন্ধ করে দিয়ে হাসতে হাসতে চলে গেল দাদা দাদি। আমি রুমটা দেখে অবাক হলাম, এত সুন্দর করে রুমটা সাজানো হয়েছে। সারা রুমে মোমবাতি, পুরা বিছানাটা ফুল দিয়ে সাজানো হয়েছে। রুমের ভিতর একটা খাট, একটা টেবিল, টেবিলের উপর এক গ্লাস দুধ, এর 2 সেট জামা কাপড় আছে, একটা আমার একটা হয়তো রোজার। আমি রুমে ঢোকার শব্দ শুনে রোজা খাট থেকে নেমে এসে আমার পা ধরে বসে রইল। আমি কি করব কিছুই বুঝতেছি না। আমি ওর 2 ডানা ধরে রোজাকে দাঁড় করালাম আমার সামনে। ইয়া বড় ঘুমটা দেওয়া। রোজা আমার হাত ধরে টেবিলের কাছে নিয়ে গেল, নিয়ে দুধের গ্লাসটা আমার হাতে দিল। আমি গ্লাসটা হাতে নিয়ে বললাম, আমার কিছু কথা আছে। রোজা বলল, শুনবো, সব কথা শুনবো। আগে দুধটা খান, অর্ধেক খান কিন্তু। আমি রোজার পাশে দাঁড়িয়ে দুধটা মুখ লাগিয়ে খাচ্ছি। অর্ধেকের বেশি খাওয়ার সাথে সাথে রোজা একটু উঁচু হয়ে হাত ধরে দুধের গ্লাসটা মুখের থেকে 2 আঙ্গুল দূরে সরিয়ে রেখে বলল, অর্ধেক খেতে বলছি না? আমার হাত এখনো ধরা। আমি ওর দিকে তাকিয়ে আছি। ঘুমটার আড়ালে শুধুমাত্র ওর ঠোঁটটা দেখা যাচ্ছে, ঠোঁটের নিচে ছোট একটা তিল, যা ওর ঠোঁটের সৌন্দর্যকে আরও বাড়িয়ে দিচ্ছে। আমি আস্তে আস্তে দুধের গ্লাসটা রোজার হাতে দিলাম। রোজা দুধটা খেয়ে আবার আমার হাত ধরে খাটের কাছে নিয়ে গেল। আমি খাটের এক পাশে বসে রোজাকে অন্য পাশে বসতে বললাম। ও এখনো ঘুমটা দেওয়া। চুপচাপ 2 জন বসে আছি। নীরবতা ভেঙে আমি বললাম, কি থেকে কি হয়ে গেল, তাই না? কিন্তু আল্লাহ যা করে ভালোর জন্যই করে। আপনাকে কিছু কথা বলার ছিল। বলেন। আমি একজনকে ভালোবাসি, 4 বছরের সম্পর্ক আমাদের। আমার বাবা মা জানে। ওর পরীক্ষা চলতেছে, পরীক্ষা শেষ হলে আমাদের বিয়েটা হওয়ার কথা ছিল, কিন্তু আপনার সাথে বিয়েটা হয়ে গেল। আপনি তো না বলতে পারতেন। কিন্তু এই কারণে আপনাকে আমার বিয়ে করা লাগছে। আমি কিছুদিন পর আপনাকে ডিভোর্স দিয়ে দিব। রোজা একটু হেসে বলল, বিয়েটা হতে পারলো না, এরই মধ্যে ডিভোর্স? আমি কিছুক্ষণ চুপ থেকে বললাম, আপনি চিন্তা করবেন না, আমি আপনার থাকা খাওয়ার একটা ব্যবস্থা করে দিব। আপনি আমাকে একবার দেখেন তো। দেখে কি হবে? থাক, দেখা লাগবে না। আপনার আর কিছু বলার থাকলে বলতে পারেন। বলার মতো কথা অনেক আছে, কিন্তু অধিকার নাই। কথা বলতে কোনো অধিকার লাগে না। একটা কথা বলবো, রাখবেন? এই কথাটাই অধিকার আছে। রাখবেন কিনা বলেন? বলেন। আপনি আমাকে নাম ধরে ডাকবেন আর তুমি করে বলবেন। শুধু এইটুকু? হুম। আচ্ছা, এবার আপনি ঘুমান। আবার আপনি? সরি, এবার তুমি ঘুমাও। আপনি কি করবেন? মুস্কানের সাথে একটু কথা বলল। এই মুস্কানকে? আরে বললাম না, আমার প্রেমিকার কথা, ওর নাম মুস্কান। ও, তা ঘুমাও তুমি। আপনি কিন্তু একবারও আমার মুখটা দেখলেন না। না দেখাটাই ভালো। রোজা শুয়ে পড়ল। ঘরের মোমবাতিগুলা আস্তে আস্তে নিভতে শুরু করছে। আমি টেবিলের উপর বসে ফোনটা হাতে নিয়ে লক করলাম, আর দেখতে পেলাম 75+ মিসড কল, 93+ SMS। তাই রিয়াকে ফোন দিলাম। সাথে সাথে ফোন ধরে বলল, তুমি ঠিক আছো তো? ঠিক আছি। কেন, কি হয়েছে? আমার কেন জানি মনে হচ্ছে তুমি আর আমার নেই। আরে পাগলি, আমি একটু দূরে আছি, তার জন্য তোমার এরকম মনে হচ্ছে। তুমি এতক্ষণ ফোন ধরো নাই কেন? ফোন চার্জে ছিল। কথা বলতে বলতে টেবিলের উপর দেয়ালের সাথে হেলান দিয়ে ঘুমিয়ে পড়ছি। এই যে শুনছেন, ওঠেন, উঠে বিছানায় আসেন। প্রায় মধ্যরাত। তখন মোমবাতি হাতে নিয়ে একটা লাল বেনারসি পরা পরী আমার সামনে দাঁড়িয়ে আছে। টানা টানা চোখ, লম্বা নাক, আকর্ষণ করার মতো ঠোঁট, সাথে ঠোঁটের নিচের তিলটা। আমি হা হয়ে ওর দিকে তাকিয়ে আছি। মশা ঢুকবে মুখে। ও মা, হা করে কি দেখেন? আমি একটু লজ্জা পেয়ে বললাম, কই কিছু না তো। রোজা হাসতে হাসতে বলল, খাটে এসে ঘুমান। আবার আমি বলছি না তুমি করে বলতে? একদম আমার মুখের কাছে মুখ নিয়ে কথাটা বলল রোজা। মানে তোমার সাথে এক বিছানায় ঘুমাবো। তো কোথায় ঘুমাবেন? আমি আপনার বউ, আপনি ঘুমাবেন না তো কে ঘুমাবে আমার সাথে? কিন্তু তোমাকে তো বউ হিসেবে মানি না। আপনি না মানলে কি হবে? আমি তো আপনাকে স্বামী হিসেবে মানি। এখন যদি খাটে না আসেন তাহলে আমি কিন্তু দাদাকে ডাকবো। এই না না। তাহলে চলেন।
আমি এইখানেই ঠিক আছি। খাটে আসবেন নাকি ডাক দিব? তারপর রোজা অন্যদিকে, আমি অন্যদিকে ফিরে শুয়ে পড়লাম। সকাল 6টায় ঘুম থেকে উঠে দেখি রোজা আমার বুকের উপর শুয়ে আছে। একদম পরীর মতো লাগছে, যে কেউ রোজাকে দেখলে প্রেমে পড়ে যাবে। কিন্তু আমি রিয়াকে ভালোবাসি, রোজার মায়ায় পড়া যাবে না। আমি রোজার মাথাটা বুকের উপর থেকে সরিয়ে বালিশের উপর রেখে আমি আবার শুয়ে পড়লাম। এইবার ঘুম থেকে উঠে আমি চমকে গেলাম, কারণ আমার সামনে আমার মা বাবা আর আমার ছোট ভাই। পাশে তাকিয়ে দেখি রোজা নাই। ঘুম ঘুম চোখে মাকে বললাম, তোমরা কখন আসলা? তুই এইটা কিভাবে পারলি? আমি গালে হাত দিয়ে দাঁড়িয়ে আছি। তোর সাথে রিয়ার বিয়ে ঠিক করা, ওর পরীক্ষার 3 দিন পর তোদের বিয়ে, সবাইকে দাওয়াত দেওয়া হয়ে গেছে, আর এখন তুই? রিয়ার কি হবে? ও যদি জানতে পারে ও তো পাগল হয়ে যাবে। তোরা না দুইজন দুইজনকে ভালোবাসিস? মা, চুপ, কোনো কথা বলবি না। বের হ রুম থেকে, গোসল করে নাস্তা করতে আয়। আমি কোনো কথা না বলে রুম থেকে বের হতে লাগলাম। দরজার কাছে আসতে দেখি দরজার পাশে রোজা দাঁড়িয়ে কান্না করতেছে। গোসল করে আইছে, চুল থেকে এখনো পানি পড়তেছে। আমি হাসি মুখে বললাম, ঝড় আসছে, রেডি থাকো। আল্লাহ যা করবে ভালোর জন্যই করবে। এই চা কার জন্য? আব্বু আম্মুর জন্য। আরে বাব্বা, এখনই আব্বু আম্মু? হুম। একটু মুখে ভেঙচি দিয়ে হাতের কেনুই দিয়ে আমাকে খোঁচা দিয়ে চলে গেল। কি অদ্ভুত, তাই না? গোসল করতেছি, এরই ভিতর দরজায় করা নাড়লো। আমি বললাম, কে? আমি। কে রোজা? কি বলো? আপনার ফোন বাজতেছে, কে যেন ফোন করছে। আমি দরজাটা একটু খুলে ফোনটা নিলাম, সাথে সাথে আবার রিয়ার ফোন। হ্যালো। আমার না কোনো কিছু ভালো লাগতেছে না। কেন, কি হয়েছে? জানি না, কিন্তু কিরকম জানি লাগতেছে। আরে পাগলি, তোমার পরীক্ষা চলতেছে তো, তাই এরকম লাগতেছে। সব ঠিক হয়ে যাবে। হুম। আচ্ছা রাখি তাহলে, গোসল করব। এই, তুমি এত সকালে গোসল করবা কেন? তুমি তো দুপুরে গোসল করো, তাই না? আরে থাক, বলা লাগবে না। বলবা তো দাদা বাড়ি আসছি তাই? একদম ঠিক। তা এখন রাখি, পরে কথা বলবো। হুম। সোহান, 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 বলো। একটা কথা জিজ্ঞাসা করব? করো। সব ঠিক আছে তো সোহান? এই কথাটা শুনে আমার বুকের ভিতর একটু ব্যথা করে উঠল। আমি নর্মাল ভাবেই বললাম, সব ঠিকই তো আছে রিয়া, তুমি বেকার টেনশন করছো। আচ্ছা রাখি তাহলে, ফোন দিয়েও কিন্তু। লাভ ইউ। লাভ ইউ টু। বাই। বাই। দরজায় কেউ করা নাড়ছে। কে? আমি। বলো। আম্মু ডাকতেছে আপনাকে। আসতেছি। রিয়াকে এখন কিছু বলা যাবে না, ওর পরীক্ষা চলতেছে। এখন বললে ওর পরীক্ষা ভালো হবে না। কিন্তু রিয়া ঠিকই বুঝতে পারছে যে কিছু একটা হয়েছে। অনেক ভালোবাসে সোহানকে রিয়া, তাই হয়তো অনুভব করতে পারে। নাস্তার টেবিলে দাদা মাকে বলতেছে, শোন বৌমা, সোহানকে আমি বিয়ে দিছি, ওরা দুজন দুজনকে ভালোবাসে তাই বিয়েটা দিছি। মেয়েটা দেখতে কি মিষ্টি। রোজা চুপচাপ বসে আছে, তা দেখে মা বললেন, ও বউ, খাচ্ছ না কেন? এই তো আম্মু খাচ্ছি। এইদিকে আয় মা, আমার পাশে বস। রোজা মার পাশে বসলো। মা নিজের হাতে রোজাকে খাইয়ে দিচ্ছে। রোজাও ভেজা ভেজা চোখে খেতে লাগলো। প্রেমের বিয়ে বেশি দিন টেকে না। মীরা প্রতিবেশী দরজায় সামনে দাঁড়িয়ে কথাটা বলল। এই তুই চুপ কর, এই বিয়ের সাক্ষী আমি তুমি। দেখো বৌমা, সোহান আর রোজা কোনোদিনও আলাদা হবে না। কেন আলাদা হবে? এরকম একটা মিষ্টি মেয়েই তো আমার চাই। একটু বাইরে বের হলাম, ঘোরাফেরা করে বাসায় আসার সাথে রোজা বলল, কোথায় ছিলেন এতক্ষণ? আমি কোনো কথা না বলে রুমে এসে মার কাছে গেলাম। মা, কিছু কথা আছে তোমার সাথে। বল। রোজাকে আমি বাসে। রোজা আমাকে সব বলেছে। বাসে দেখা হয়েছে, ও এতিম। তোর দাদা ভাবছে তুই রোজাকে পালিয়ে নিয়ে আইছিস, তাই তোদের বিয়ে দিয়ে দিছে, এই তো। তো এখন কি করব? কি করবি মানে? বলছিলাম কি ডিভোর্স দিবি মানে? আমাদের বংশের ডিভোর্স, তালাক নামে কোনো শব্দই নাই। মা, আমি রিয়াকে ভালোবাসি। আমি রিয়ার মাকে ফোন করে বলে দিছি আমার ছেলের অন্য জায়গায় বিয়ে হয়ে গেছে। মা, তুমি? মা কান্না করে দিয়ে বলল, দেখ সোহান, তোর আর রোজার বিয়েটা হয়ে গেছে, এখন তুই রিয়াকে ভুলে যা।
তোর দাদার কথা শুনিস নাই? তোদের দুজনের জন্য এই বিয়েটা হচ্ছে। যা হবার তা হয়ে গেছে, এখন থেকে তুই রোজাকে ভালোবাসবি। অসম্ভব বলে চলে আসছিলাম, দরজার সামনে রোজা দাঁড়ানো। আমি পাশ কেটে বাইরে বের হয়ে রিয়াকে ফোন দিলাম। রিসিভ করে কোনো কথা বলতেছে না। রিয়া, রিয়া, কান্নার আওয়াজ শোনা যাচ্ছে। রিয়া, কথা বলো না কেন? কেন করলা এটা আমার সাথে সোহান? রিয়া, আমার কথাটা শুনো। কেমনে পারলা তুমি এটা করতে? রিয়া শুনো। কোনো কারণ আমি জানতে চাই না। অনেক ভালোবাসি সোহান তোমাকে, অনেক ভালোবাসি। তোমার বুকে অন্য কেউ মাথা রেখে ঘুমাবে আমি ছাড়া, এই আমি কোনোদিনও ভাবতে পারি নাই। তুমি সকালে আমাকে বললা সব ঠিক আছে। হ্যাঁ, সব ঠিকই আছে, কাল আমাকে একবার দেখতে এসো। কেমন আর সাথে নতুন বউকে নিয়ে আসবা। রিয়া, রাখি তাহলে। ফোনটাও কাটে নাই, ওর কান্নার আওয়াজ শোনা যাচ্ছে। আমি বললাম লাভ ইউ রিয়া। একটু জোরে কান্না করে কেটে দিল। কিছুক্ষণ পর ইমন ফোন দিচ্ছে। হ্যালো। কিরে মামা, বিয়ে করলি টেরও পেলাম না। তুই জানলি কি করে? এলাকায় সবাই জানে মামা। তা তোদের তো কয়েকদিন পর বিয়ে হওয়ার কথা ছিল, তাই না? মনে হয় রিয়া এই বিয়েটা তাড়াতাড়ি করাইছে, তাই না? রিয়া তোর অনেক ভালোবাসে দোস্ত, কোনো সময় কষ্ট দিবি না। আমি এইবার কাঁদতে শুরু করলাম। কিরে, কি হয়েছে সোহান? দোস্ত, রিয়ার সাথে বিয়ে হয় নাই। মানে? ইমনকে সব খুলে বললাম। দোস্ত তুই চিন্তা করিস না, সব ঠিক হয়ে যাবে। আমি তোরে পরে ফোন দিচ্ছি। বাসায় আসলাম, খাটে বসা মাত্র রোজা রুমে এসে বলল, কিছু লাগবে? না। রোজার হাতে মার সোনার চুড়ি, যে একসময় মা রিয়াকে দেবে বলে কিনেছিল মা। রোজা আমার পাশে বসলো। আপনি কোনো চিন্তা করবেন না, আমাকে ডিভোর্স দিয়ে রিয়া আপুকে আপনি বিয়ে করলেন। আমি হাসতে হাসতে বললাম, আমার অধিকার পাও নাই? তা কি হইছে? বাড়ির আর সবার কাছ থেকে তো নিজের অধিকার নিয়ে নিচ্ছ। মানে আর কি, যাও বের হও রুম থেকে। রিয়া চলে গেল। আমি চোখ বুজে শুয়ে শুয়ে ভাবতেছি কি থেকে কি হয়ে গেল। আমার সাজানো জীবনটা এক নিমিষে উল্টাপাল্টা হয়ে গেল। অনেক রাগ হচ্ছে রোজার উপর। কিছুক্ষণ পর রোজা রুমে আসলো। ও হয়তো ভাবছে আমি ঘুমিয়ে পড়ছি। পাশে বসে আমার কপালে একটা চুমু দিল। আমার রাগের পরিমাণটা আরও বেড়ে গেল। আমি উঠেই রোজার গালে ঠাস ঠাস। তোর সাহস কি করে হলো এটা করার? রোজা ভয় পেয়ে আমার থেকে একটু দূরে সরিয়ে দাঁড়িয়ে বোবা কান্না করতেছে। ফর্সা গালে আমার আঙুলের ছাপ স্পষ্ট দেখা যাচ্ছে। তোরে বলছি না আমার থেকে দূরে দূরে থাকবি? রোজা কোনো কথা বলতেছে না, চুপচাপ কান্না করতেছে। এরই মধ্যে মা রুমে ঢুকলো। কি হয়েছে, এত চিল্লাচিল্লি করছিস কেন? এ কি রোজা, তুই কান্না করতেছিস কেন? তোর গালে এটা কিসের দাগ? নে আম্মু। মা আমার কাছে এসে বলল, রোজাকে মারছিস তুই? কেন মারছিস? মা এবার আমার গালে পড়ছে। আমার রাগটা আরো বাড়তে লাগলো। মা, এই একটা মেয়ের জন্য তুমি? ও শুধু একটা মেয়ে না, ও আমাদের বাড়ির বউ। বউ 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 আর ভালো লাগে না মা। ভালো লাগবে আনে। আসেন ভাত খাইতে। রোজা মা, তুই আমার সাথে আয়। মা, আমি খুলনা যাব। তোর সাথে পরে কথা বলবো। আর রোজার গায়ে ফেরদার হাত দিচ্ছিস তো আমার চাইতে খারাপ আর কেউ হবে না। মা রোজাকে নিয়ে চলে গেল। আর আমি ভাবতেছি কি করা যায়। রিয়াকে ফোন দিলাম কিন্তু ওর ফোনটা বন্ধ। এত টেনশন আমি আর নিতে পারতেছি না, পুরা মাথাটা ঘুরছে। আমি নিচে ঠাস করে পড়ে গেলাম। আর কিছুই মনে নেই। চোখ মেলে দেখি রোজা আমার পাশে বসে আমার হাত ধরে কান্না করতেছে। বাড়ির সবাই খাটের আশেপাশে দাঁড়িয়ে আছে। আপু ভাত নিয়ে আসলো। একে একে সবাই বের হয়ে গেল। এখন রুমে আমি, মা আর রোজা। রোজা আমার সামনে ভাত তরকারি পানি রাখতে লাগলো। হাত ধুতে যাব, তখন দেখি হাত নাড়াতে পারছি না। মনে হয় পড়ে যাবার সময় ব্যথা পাইছি। মা, ভাত খাওয়াই দাও। কেন, হাতে কি হয়েছে? এমনি ব্যথা করতেছে ডান হাতে। ঠিক আছে। মা ভাত মাখাতে লাগলো। এরই মধ্যে চাচি আপু মাকে ডাকতেছে। কি? তোমাদের দাদা ডাকতেছে। খাওয়ানো শেষ হলে আসতাছি, তুই যা। চাচি, তুমিও না, তোমার পোলার এখন বউ আছে, আর বউ থাকতে তুমি ওরে খাওয়াইয়া দাও। মা কিছু একটা ভেবে রোজাকে বলল, নে বাটটা খাইয়া দে, তারপর ঔষধ খাইয়া দিস। মা চুপচাপ খা, না হলে না খাইয়ে থাক। মা চলে গেল। অনিচ্ছা থাকা সত্ত্বেও রোজার হাতে ভাত খেতে হলো। তারপর রিয়াকে ফোন দিলাম কিন্তু বরাবরের মতো ফোনটা বন্ধ। রাতে আমি আগে থেকে রুমে শুয়েছিলাম। রোজা এসে আমার পাশে শুয়ে পড়ল।
আমি একটু নর্মালভাবে জিজ্ঞাসা করলাম, তোমার অতীত সম্পর্কে বললা না? রোজা আমার দিকে ফিরল, ওর চোখের পানি গাল বেয়ে পড়তেছে। খালি কান্না করে মেয়েটা। খুব মায়া হলো ওর প্রতি। নিজের অজান্তে আমার হাত দিয়ে ওর চোখের পানি মুছে দিলাম। ও করুণ চোখে আমার দিকে চেয়ে আছে। আমি একটু হেসে বললাম, তোমার অতীতটা কি আমি জানতে চাই। কি হয় তুমি এতিমখানা থেকে ওদের কাছে গেলে? আমার যখন 2 বছর বয়স তখন আমার বাবা মারা যায়। আমার মামারা মার অন্য জায়গায় বিয়ে ঠিক করে, কিন্তু মার সাথে যার বিয়ে ঠিক হয় সে আমাকে মেনে নিবে না। তাই মা এক প্রকার বাধ্য হয়ে আমাকে এতিমখানায় রেখে আসে। এইসব কথা আমাকে এতিমখানায় যে খালা রান্না করতো সে বলছে। বুঝলাম। তা তুমি ওই লোকদের কাছে কিভাবে গেলে? এতিমখানার মালিক মারা যাওয়ার পর কিছু বড় বড় নেতার চোখ পড়ে এতিমখানায়। এখানেই নাকি মার্কেট হবে। এতিমখানায় যত লোক ছিল তাদের মধ্যে শুধু আমিই বড় ছিলাম, আর সবাই ছোট ছোট। সবাইকে আলাদা আলাদা এতিমখানায় শিফট করা হয়, কিন্তু একটা পুলিশ আমাকে ওই লোকটার কাছে বিক্রি করে দিছে। তারপর আপনার সাথে দেখা। বলে কান্না করতে লাগলো। তোমাকে বলছি না এই কান্নাকাটি একদম আমার সামনে করবা না। ও কান্না থামিয়ে বলল, আপনি রিয়া আপুকে বিয়ে করেন, কিন্তু আমারে তাড়ায় দিবেন না। আপনার ঘরের এক কোণায় একটু জায়গা দিয়েন। আপনি তো জানেন আমার থাকার কোনো জায়গা নাই। আমি কি বলবো কিছুই মাথায় আসতেছে না। আচ্ছা ঠিক আছে, তুমি ঘুমাও তাহলে। আমি বারান্দায় এসে রিয়াকে ফোন দিলাম, কিন্তু ফোন এখনো বন্ধ। আমি এসে বিছানায় শুয়ে পড়লাম। রাত 4:30-এ ফোনের আওয়াজে ঘুম ভাঙে। চোখ মেলে তাকিয়ে দেখি রোজা আমাকে জড়িয়ে ধরে শুয়ে আছে। ওর গরম নিঃশ্বাস আমার গলার ওপর পড়তেছে। রোজাকে না সরিয়ে ফোনটা রিসিভ করলাম। ইমন ফোন দিছে। হ্যালো, কি রে দোস্ত, এত রাতে কিছু হয়েছে? দোস্ত রিয়া। কি হয়েছে রিয়ার? রোজাকে ধাক্কা দিয়ে সরিয়ে উঠে বসলাম। রোজা করুণ চোখে আমার দিকে চেয়ে আছে। দোস্ত রিয়া সুসাইড করেছে। মানে কি? দোস্ত অবস্থা খুব খারাপ। সদর হাসপাতাল থেকে ফেরত দেশে খুলনা মেডিকেল নেওয়া হয়েছে। দোস্ত কি করব বল? তুই তাড়াতাড়ি চলে আয়, না হলে হয়তো শেষবারের মতো দেখতে পারবি না। কিছু হবে না রিয়ার, আমি এখনই আসতেছি। কি হয়েছে? আপনি এখন কোথায় যাবেন? আমার হাত ধরে কথাটা বলল রোজা। আমার প্রচুর রাগ উঠতে লাগলো। ঠাস 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 কয়টা থাপ্পড় দিছে আমার মনে নাই। তোর জন্য, শুধু তোর জন্য আমার সাজানো জীবনটা এলোমেলো হয়ে গেছে। রোজা কান্না করতে আছে। এত রাতে চিল্লাপাল্লা শুনে বাড়ির সবাই কড়া নাড়ালো। দরজা খুলতেই মা ঘরে ঢুকে, সাথে দাদি ও চাচিরা। কি হয়েছে কি সুহান? এত চিল্লাপাল্লা কেন? কি রে রোজা, তুই কান্না করতেছিস কেন? তুই আবার রোজাকে মারছিস? মা আমার কথা না শুনে অনবরত থাপ্পড় মারতে লাগলো আমার গালে। রোজা খাট থেকে নেমে আমার সামনে দাঁড়ালো। আম্মু, উনি আমারে কিছু বলে নাই। তুই সর সামনে থেকে। না আম্মু, উনি আমার স্বামী। উনিই মারবে আমাকে, আর উনি ভালোবাসবে আমায়। সর তো তুই। মারো মারো, কত মারবা মারো। এবার মা বুঝতে পারলো কিছু একটা হয়েছে। মা আমার পাশে বসে বলল, কি হয়েছে? রিয়া। রিয়া কি? আমি এখন খুলনা যাব। কেন? আর এত গাড়ি পাওয়া যাবে না তো? রিয়ার কি হয়েছে? ও সুইসাইড করছে। কি? ও আমার জন্য সুইসাইড করছে মা। ইমন বলল সদর থেকে ফেরত এসে খুলনা মেডিকেলে নিয়ে গেছে। আর ইমন বলল মনে হয় আর বাঁচবে না। মা কি বলবে ভাবতেছে। মা জানতো এরকম কিছু একটা হবে, কিন্তু এত তাড়াতাড়ি হবে তা মা ভাবতে পারে নাই। দেখ সোহান, রিয়ার কিছু হবে না। রোজা আমার পাশে বসলো, আমার কাঁধে হাত রেখে বলল, আপনি চিন্তা করবেন না, সব ঠিক হয়ে যাবে। এখন 5:30। শাকিল কোথা থেকে একটা বাইক নিয়ে এসে। রিয়ার মাকে ফোন দিলাম, কিন্তু রিসিভ করলো না। খুলনা রওনা দিব। রুম থেকে বের হব, এরই ভিতর রোজার সামনে আসলো। আমার ডান হাত তার বুকের উপর রাখলো আর চোখ বুজে বলতে লাগলো, আমি হয়তো আপনার জীবনে এসে অনেক বড় ক্ষতি করে ফেলেছি আপনার। আমার না অনেক লোক। ছোটবেলা থেকেই কাউকে আব্বু আম্মু বলে ডাকতে পারি নাই, তাই আপনার আব্বু আম্মুকে পেয়ে লোকটা আর সামলাতে পারি নাই। আমার জন্য আপনি অনেক সমস্যায় পড়ছেন, তার জন্য আমি আপনার কাছে ক্ষমা চাচ্ছি। আমার হাতটা এখনো ওর বুকের উপর। এক একটা নিঃশ্বাস আমি আমার হাত দিয়ে অনুভব করতে পারছি। আমি হালকা করুণভাবে বললাম, আর কিছু বলবে? বলো তাহলে, আমার বের হতে হবে। মারবেন না তো? না, বলো। আর ওই সময় তোমাকে মারছি তার জন্য সরি। আমি আপনাকে একটু জড়িয়ে ধরতে চাই। রোজা উত্তরের আশায় আমার দিকে চেয়ে আছে। আমি কি বলবো ভাবতেছি, কি মনে করে যেন আমি হাতটা মেলে দিলাম, আর ও সোজা আমার বুকের উপর পড়লো। মা দরজার সামনে দাঁড়িয়ে হালকা কাশি দিল। রোজা লজ্জা পেয়ে খাটের কাছে বসলো। মা রুমে ঢুকে রোজাকে বলল, রোজা মা, তুই একটু বাইরে যা।
রোজা বাইরে চলে গেল। মা কিছু বলবা? দেখ সোহান, তুই রিয়াকে ভালোবাসিস, তোর ভালোবাসাকে আমি আর তোর আব্বুর সম্মান করি বলে আমরা তোর আর রিয়ার বিয়ে ঠিক করি। কিন্তু এখন রোজা তোর বউ, তুই রোজাকে না চাইলে ও আমি রোজাকে চাই। শুধু আমি না, বরং বাড়ির সবাই রোজাকে তোর পাশে দেখতে চাই। এখন তোর হাতে সবকিছু। তাহলে মা রিয়ার কি হবে? মা কি হলো, কথা বলো। রিয়ার কি হবে? ও তো আমাকে পাগলের মতো ভালোবাসে। দেখ সোহান, আমি জানি, তারপরও সোহান রোজা তোর বউ, আর আমি মন থেকে রোজাকে আমার ছেলের বউ হিসাবে মেনে নিয়েছি। কিন্তু আমি তো মেনে নেই নাই। তুই আমার ছেলে, তোরে আর কি বলবো। স্বামী স্ত্রীর মধ্যে আল্লাহ অন্যরকম ভালোবাসা দিয়ে দিছে, যা তুই এখন বুঝতে পারবি না। মা রুম থেকে চলে গেল। রিয়ার মাকে আবার ফোন দিলাম, কিন্তু ধরলো না। খুলনা রওনা দিলাম, সাথে শাকিলও হাসপাতালে আছে। গিয়ে দেখি রিয়া আর নেই, কিছুক্ষণ আগে মারা গেছে। আমি পুরো শকড, বিশ্বাসই হচ্ছে না যে রিয়া মারা গেছে। আমার চোখ থেকে অনবরত পানি পড়তেছে। রিয়ার মা রিসিপশনে নার্সের সাথে কথা বলতেছে। আমি পিছন থেকে বললাম, খালা। রিয়ার মা মারলো আমাকে, এত জোরে থাপ্পড়টা মারছে আমি নিচে ফ্লোরে আছড়ে পড়লাম। ঠোঁট ফেটে গেছে, রক্ত পড়তেছে। শাকিল এসে আমাকে দাঁড় করালো। খালা রিয়া কোনো কথা বলতেছে না, নীরবে কান্না করতেছে। মা চলো। রিয়ার মা কাঁদতে কাঁদতে রিয়ার ভাইয়ের পিছু পিছু চলে গেল। আমি কান্না করতেছি না, কিন্তু আমার চোখ থেকে পানি পড়তেছে। রিয়ার মার পিছু পিছু চলতে লাগলাম। তারা একটা অ্যাম্বুলেন্সে উঠতে লাগলো। আমি দৌড়ে অ্যাম্বুলেন্সের পাশে গেলাম। খালা রিয়া। তোর ওই পাপি মুখে রিয়ার নাম আর নিস না। খালা। ঠাস করে অ্যাম্বুলেন্সের দরজাটা বন্ধ করে তারা চলে গেল। আমি বসে পড়ে চিৎকার করে কান্না করতে লাগলাম। রিয়া নাই, আমার বিশ্বাসই হচ্ছে না। মনে হয় একটা দুঃস্বপ্ন। ঘুম ভাঙলে সব ঠিক হয়ে যাবে। শাকিল মাকে ফোন করে বলে দিছে রিয়া মারা গেছে। একটা নার্স আসলো, আমার কাছে এসে বলল, আপনার নাম কি সোহান? আমি মাথা নাড়িয়ে হ্যাঁ বললাম। নার্স একটা ভাঁজ করা কাগজ আমার কাছে দিল। এটা কি? যে পেশেন্টটা কিছুক্ষণ আগে মারা গেছে তার লেখা চিঠি। আমি কাগজটা হাতে নিয়ে বললাম, আপনি কোথায় পেলেন? পেশেন্ট যখন মৃত্যুশয্যায় ছিল তখন তার মার কাছে কাগজটা দিয়েছিল আর বলেছিল এটা সোহানকে দিতে, কিন্তু পেশেন্ট মারা যাওয়ার পর পেশেন্টের মা কাগজটা ডাস্টবিনে ফেলে দেয়। আমি ডাস্টবিন থেকে উঠিয়ে আমার কাছে রেখে দিই, আর আপনাকে দেখে মনে হলো আপনি সোহান, তাই দিলাম। আমি কান্না করতে করতে বললাম, ধন্যবাদ আপনাকে। আর একটা কথা, মেয়েটা মারা যাওয়ার সময় অনেক মিনতি করেছে তার মায়ের কাছে, বাবার কাছে আপনাকে দেখার জন্য। আমি আর কি বলবো, আমার মনে হয় না যে রিয়া মারা গেছে। হাসপাতালের বাইরে বসে আছি, পাশে শাকিল, ইমনের অপেক্ষায় আছি। ইমন আসলো, ওকে জড়িয়ে ধরে কান্না করতে লাগলাম। ইমনও কান্না করতেছে। রিয়ার বাসায় গেলাম, কিন্তু রিয়ার আব্বু ঢুকতে দেয় নাই আমাকে। আমি, শাকিল আর ইমন রিয়ার ঘরের বাইরে দাঁড়িয়ে আছি। আমি ননস্টপ কান্না করতেছি, কি থেকে কি হয়ে গেল, তাই না? আস্তে আস্তে রিয়ার বাড়ির ভিতর লোকজন বাড়তে লাগলো। প্রায় লোকজন আমাকে ঘৃণার চোখে দেখতেছিল। নানান মানুষ নানান কথা বলতেছিল আমাকে। মসজিদ থেকে লাশের খাট আনা হয়েছে, কিছুক্ষণের মধ্যে রিয়াকে শেষ গোসল করাতে নিয়ে যাবে। আমার কিছু বন্ধু আমাকে বাজে ভাষায় গালাগালি দিতে লাগলো। ওরা কেউ বিশ্বাস করতে পারছিল না যে রিয়া সুইসাইড করছে, তাও আমার জন্য, যেখানে কিছুদিন পর আমাদের বিয়ে হওয়ার কথা ছিল। আর আজ মসজিদের মাইকে এহেলান দিতেছে যে রিয়ার নামাজের জানাজা বাদ জোহরে নামাজের পর হবে। রিয়ার আব্বু বাড়ির সামনে দাঁড়িয়ে আছে, যেন আমি ভিতরে ঢুকতে না পারি। পুলিশ আসছিল লাশ নিয়ে যেতে, ময়না তদন্ত করার জন্য, কিন্তু রিয়ার আব্বু তার মেয়ে শরীর কাটাছেড়া করতে দেবে না বলে পুলিশকে অনেক টাকা খাওয়াইছে। রিয়ার আম্মু বাইরে আসছে। আমি দৌড়ে তার কাছে গেলাম আর বললাম, খালা, রিয়াকে শেষবারের মতো একবার দেখতে দিন। রিয়ার আম্মু কান্না করতে করতে বলল, তুই আমার মেয়েকে দেখতে পারবি না। আমার মেয়ে তোরে শেষবার দেখার জন্য তর পাইছে, আকুতি মিনতি করছে, কিন্তু তোরে দেখতে পাই নাই, তাই তরেও দেখতে দিব না। তুইও তর পাবি, আজীবন আফসোস করবি যে শেষবার তুই রিয়ার মুখটাও দেখতে পাসনি। আমি রিয়ার মার পা ধরে কান্না করতে লাগলাম। রিয়ার বড় ভাই এসে রিয়ার মার কাছ থেকে নিয়ে আমাকে বাইরে বের করে দিল। ওদের বাসার মধ্যে কান্নার রোল পড়ে গেছে। ঘর থেকে রিয়ার লাশ বাইরে বের করা হচ্ছে, শেষ গোসল করাতে নিয়ে যাচ্ছে। আর দেখতে পাবো না রিয়াকে, ভালোবাসি বলবে না আমায়। পরীক্ষা দিয়ে আইসে রিয়ার কিছু বান্ধবী, ওরাও আমাকে অনেক আজে বাজে কথা শোনাইয়া গেল। আমি কোনো কথাই বলতেছি না, সব কিছু অন্ধকার অন্ধকার লাগছে আমার কাছে।
মসজিদের মাইকে আবার এহলান দিল জানাজার বিষয়। আমার মা আর রোজা আইসে রিয়ার বাসায়। আমার সামনে থেকে বাসার ভিতর ঢুকলো। আমি বাইরে দাঁড়িয়ে দেখতেছি। রোজা আমার কাছে আসতে চাইছিল, কিন্তু মা ওকে হাত ধরে বাসার মধ্যে নিয়ে গেল। কিছুক্ষণ পর মা বের হলো ভেজা ভেজা চোখে, আমায় বলল বাসায় চল। আমি চুপচাপ, কোনো কথা বলতেছি না, শুধুমাত্র চোখ থেকে পানি পড়তেছে। রোজার পাশে যে বললাম, আল্লাহ যা করেন ভালোর জন্যই করে, তাই না? শুধুমাত্র তোমার ভালোই দেখলো, তোমার আল্লাহ আর কারো ভালো দেখালো না। রোজা কোনো কিছু না বলেই কান্না করতে লাগলো। মা আবার বলল, বাসায় চল। মা রিয়াকে একবার দেখব। আর কাউকেই দেখতে দিবে না। আর মেয়েদের লাশ আপন লোক ছাড়া পরপুরুষকে দেখতে দেয় না। ওর মা আমারে দেখতে দেয় নাই। আমি আর কোনো কথা বললাম না, কারণ এসব নিয়মকানুন আমি জানি। আমার বুক ফেটে কান্না আসতেছে। রিয়াকে শেষবার দেখতে পারবো না। মার সাথে আমাদের বাসায় আসলাম। কিছুক্ষণ বাসায় বসে উজু করে নামাজে গেলাম। নামাজ শেষে মসজিদের বাইরে এসে দাঁড়ালাম জানাজার জন্য। মসজিদের বাইরে আগে থেকে রিয়ার লাশ রাখা ছিল। একে একে 3 কাতারে জানাজার নামাজ শুরু হলো। জানাজা শেষে দাফন করার পর আর বাসায় যাইনি। সারাটা দিন ইমনের সাথে ছিলাম। রাত 1টার সময় বাসায় আসলাম। ডুপ্লিকেট চাবি দিয়ে ঘরে ঢোকার সাথে সাথে দেখলাম সবাই হলরুমে বসে আছে। আমি কোনো কথা না বলে সোজা আমার রুমে আসতে যাব, তখনই মা বলল, ভাত খাবি না? না, খিদা নাই বলে রুমে চলে আসলাম। শুয়ে শুয়ে ভাবতেছি রিয়ার মৃত্যুর জন্য কাকে দোষ দিব, আমাকে, রোজাকে, মাকে, নাকি রিয়া নিজেই দায়ী। রিয়া আমাকে একবারও বোঝার চেষ্টা করলো না। আজ অনেক একা একা লাগতেছে নিজেকে। এরকম একটা দিন আসবে কোনোদিনও কল্পনাও করতে পারি নাই। কিছুক্ষণ পর, এই যে শুনছেন? শুনতেছি, বলো। উঠেন তো। কেন? উঠেন তো। আমি উঠে পিঠের তলায় একটা বালিশ দিয়ে হেলান দিয়ে বসলাম। রোজা ভাত মাখতে শুরু করলো। আমার মুখের কাছে 1 লোকমা ভাত নিয়ে বলল, হা করুন। আমি চুপচাপ ওর দিকে তাকিয়ে আছি। ও আবারও বলল, কি হলো, হা করুন। তখন বললাম, না, খাবো না। দেখে মনে হচ্ছে সারাদিন কিছুই খান নাই। আরও আপনার হাতে ব্যথা, খাবেন কি করে? নিন, হা করুন। আমি এইবার একটু জোরে চিল্লাই বললাম, খাবো না, শুনো নাই? আওয়াজ শুনে মা রুমের ভিতরে আসলো। এসে রোজাকে বলল, তোরা বলছি না ও খাবে না? ওর জন্য তুইও সারাদিন না খাইয়া রয়েছে। তুই খাইয়া ঘুমাইয়া পড়। আর সোহাগ, রোজারে যেন মারা টারা হয় না বলে দরজাটা আটকিয়ে চলে গেল। রোজাও ভাত না খেয়ে হাত ধুয়ে বিছানায় শুয়ে পড়লো। কি অদ্ভুত, তাই না? ও আমার জন্য না খেয়ে বসে আছে। রিয়ার কথা ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়লাম। সকালে রোজার ডাকে ঘুম ভাঙে। চা হাতে নিয়ে দাঁড়িয়ে আছি। চাটা হাতে নিলাম। 1 চুমুক খাওয়ার পরেই রোজা জিজ্ঞাসা করলো, চা কেমন হয়েছে? আমি মাথা নাড়িয়ে ভালো বললাম। আমি নিজেকে অনেক নর্মাল রাখার চেষ্টা করতেছি, যদি কেউ বুঝতে না পারে আমার ভিতর থেকে কি চলতেছে। মানুষের ভালো করতে যে নিজের আপন মানুষকে হারালাম, আর রোজা পেল আপন মানুষ। আমার কাছে মনে হয় এই রোজার জন্য সব কিছু হয়েছে। না ওর সাথে আমার দেখা হতো, না ওর জন্য আজ এই দিন দেখতে হতো। রোজা রোজা রোজা, কি করব ওকে? আমার মাথায় কাজ করতেছে না। ফ্রেশ হয়ে নাস্তা না করে বাসা থেকে বের হতে যাব, এর মধ্যে রোজা আমার সামনে এসে দাঁড়ালো আর বলল, কোথায় যান? নাস্তা করবেন না? না। ও আমার হাত ধরে নাস্তার টেবিলে নিয়ে যেতে লাগলো। আমার এত পরিমাণ রাগ হলো যে ওর গালে ঠাস ঠাস করে 2টা থাপ্পড় দিয়ে দিলাম। রোজা আমার হাত ছেড়ে দিয়ে ছলছল চোখে আমার দিকে চেয়ে আছে। তুই এই বাড়ির বউ, আমার বউ না? এই কথাটা সবসময় মনে থাকে যেন। চলে আসার সময় মা রুমের দিকে তাকিয়ে দেখি মা আরও আমার দিকে চেয়ে রইছে। বাইরে বের হয়ে দেখি রিয়ার ছোট ভাই বাসার গেটের সামনে দাঁড়িয়ে আছে, হাতে একটা ব্যাগ নিয়ে। ওর পাশে যেয়ে দাঁড়ালাম। ও নিচের দিকে চেয়ে আছে। কিছু বলবি আরিয়ান? ও তখন কাঁদতে কাঁদতে আমাকে জড়িয়ে ধরলো। কিছুক্ষণ পর ছেড়ে দিয়ে ব্যাগটা আমার হাতে দিল। আমি হাতে নিয়ে বললাম, কি এতে? ও কাঁদতে কাঁদতে বলল, এটা আপুর ডায়েরি। তুমি যে শাড়ি দিছো সেই শাড়িটা। আমি জানি তুমি আপুকে অনেক ভালোবাসো, কিন্তু কি থেকে কি হয়ে গেল। আমি জানি তুমি অন্যায় কিছু করনি, কারণ তুমি আপুকে অনেক ভালোবাসতা। চাইছিলাম ডায়েরিটা আমার কাছে রেখে দেবো, কিন্তু ডায়েরির প্রথম পাতায় লেখা, এই ডায়েরিটা শুধুমাত্র তোমার ধরাছোঁয়া পড়ার অধিকার আছে, তাই তোমার কাছেই দিতে আসলাম। কি বলবো, আমার মাথায় কিছুই আসতেছে না। আমি ওকে জড়িয়ে ধরে কান্না করতে লাগলাম আর বলতে লাগলাম, তুই আমারে মাফ করে দিস। আজ আমার জন্য তোর বোন। তুমি কোনো কিছু করো নাই, আমি জানি। বলে দৌড়াতে দৌড়াতে চলে গেল আরিয়ান। পিছন থেকে অনেক ডাক দিছিলাম, কিন্তু ফিরল না। ব্যাগটা হাতে নিয়ে ইমনের বাসায় গেলাম। যে দেখি ও এখন ঘুমে। ডাক দেওয়ার সাথে সাথে উঠে বসলো আর হাসি মুখে বলল, কিরে মামা, এত সকাল সকাল? এমনি আসলাম। সারাটা দিন ওর সাথে ঘুরলাম, কারণ নিজেকে ব্যস্ত রাখার চেষ্টা করতেছি। রিয়ার কথা যেন মনে না পড়ে, মনে পড়লে কান্না আসে। কেন ও আমাকে রেখে চলে গেল? ও কি আমাকে একটু বিশ্বাস করতো না? রিয়ার কথা যেন মনে না পড়ে, তাই নিজেকে ব্যস্ত রাখতেছি। রাত 11টার দিকে বাসায় আসলাম। দরজায় টোকা দেওয়ার সাথেই
দরজা খুলে দিল। রোজা হয়তো আমার অপেক্ষায় ছিল। ভিতরে ঢুকে রুমের দিকে যাচ্ছিলাম, এর মধ্যে রোজা বলল, হাত মুখ ধুয়ে আসুন, আমি টেবিলে ভাত দিচ্ছি। আমি বাইরে থেকে খেয়ে আসছি, এখন আর খাবো না। রোজার দিকে তাকিয়ে দেখি ও করুণ চোখে আমার দিকে চেয়ে আছে। রুমে যে ব্যাগ থেকে ডায়েরিটা বের করে আলমারির ভিতর রাখলাম, আর শাড়িটা টেবিলের উপর রাখলাম। ছাদে এসে বসে রইছি। রিয়ার চিঠি আর ডায়েরি আমি এখনো পড়ি নাই, কারণ ভয় পড়ি নাই, না জানি কি লিখছে। হয়তো আমার উপর ওর যত অভিমান আছে সেটা লিখছে। চোখ থেকে পানি পড়তেছে, আর মনে মনে বলতেছি, রিয়া কেন তুমি আমাকে একবারও বোঝার চেষ্টা করলে না? এই কি তোমার ভালোবাসা রিয়া? আমি এখন একা একা কেমনে থাকবো? জিন্দা লাশ হয়ে বেঁচে আছি আমি। আরও কিছুক্ষণ বসে থেকে রুমে আসলাম। রুমে ঢোকার সাথে সাথে আমার মেজাজটা চরমে উঠে গেল, কারণ রিয়ার শাড়ি রোজা পরছে। হাসি মুখে রোজা আমার দিকে চেয়ে আছে। আমি ওর সামনে যেয়ে বললাম, এই শাড়ি তোমাকে কে পরতে বলছে? রোজা আমার কথার উত্তর না দিয়ে বলল, কেমন লাগছে আমাকে? এইবার আর নিজের রাগটা আর কন্ট্রোল করতে পারলাম না। ঠাস ঠাস থাপ্পড় দিয়ে বললাম, তুই এই শাড়ি পরছিস কেন? ও কাঁদতে কাঁদতে বলল, আমি মনে করছি এটা আমার জন্য আনছে। তোর জন্য আনবো? কে তুই? কি হইস তুই আমার, যে তোর জন্য আমি শাড়ি কিনে আনবো? রোজা চুপচাপ দাঁড়িয়ে কান্না করতেছে। আমি আবারও বললাম, শাড়ি খোল। কি হলো, শাড়ি খোল। ও তারপরেও চুপচাপ দাঁড়িয়ে আছে আর কান্না করতেছে। আমি এক প্রকার জোর করে ওর শরীর থেকে শাড়ি খুলে নিলাম। রোজা এখনো দাঁড়িয়ে কান্না করতেছে। অন্য একটা শাড়ি বের করে ওর দিকে ছুঁড়ে মেরে রিয়ার শাড়িটা টেবিলের উপর রেখে আমি ঘুমিয়ে পড়লাম। সকালে দরজায় কড়া শুনে ঘুম থেকে উঠে দেখি রোজা আমার পায়ের উপর ওর মাথা দিয়ে ঘুমিয়ে আছে। ঘড়িতে তাকিয়ে দেখি 11টা বাজে। তাড়াতাড়ি দরজা খুললাম। দরজা খুলে দেখি মা দাঁড়িয়ে আছে। মা আমাকে ধাক্কা দিয়ে রুমে ঢুকতে বলল, রোজা কই? মা বিছানার দিকে তাকিয়ে দেখি রোজা শুয়ে রয়েছে। মা রোজার পাশে বসে রোজাকে ডাক দিল। রোজার কোনো সারা শব্দ নাই। এক অজানা আশঙ্কা ভর করলো মনের ভিতর, রোজার কোনো কিছু হয়ে গেল না তো? মা তারপর তাড়াতাড়ি ডাক্তারকে ফোন দিল, কারণ রোজা অজ্ঞান হয়ে পড়ে আছে। মা আমার পাশে এসে বলল, রোজাকে মারছিস? আমি কোনো কথা বলতেছি না, চুপচাপ বসে আছি। মা যা বোঝার বুঝে নিয়েছে। মা এবার বলতে শুরু করলো, আর কত কষ্ট দিবি মেয়েটাকে? 2 দিন না খেয়ে আছে তোর জন্য। যদি কষ্টই দিবি তাহলে কেন ওকে বাঁচাইলি? সোহান যে চলে গেছে তার জন্য নিজে তো কষ্ট পাইতাছিস আর অন্যকেও কষ্ট দিতাছিস। আর কত সোহান, তুই যদি ওকে মেনে না নিস তাহলে এখনই ওকে গলা টিপে মেরে ফেল। মা রোজার কাছে চলে গেছেন মানে আমার রুমে, আর আমি হল রুমে বসে আছি। কি করব ভাবতেছি। দরজায় কেউ কড়া নাড়লো। খুলে দেখি ডাক্তার। রোজাকে দেখে বলল, না খাওয়ার কারণে শরীর দুর্বল হয়ে গেছে, তাই অজ্ঞান হয়ে গেছে, কিছুক্ষণের মধ্যে জ্ঞান ফিরে আসবে বলে ডাক্তার চলে গেল। মা রোজার পাশে বসে রোজার মাথায় তেল পানি দিতে লাগলো। আমি পাশে বসে দেখতেছি কি মায়াবী চেহারা, যে কেউ রোজাকে ভালোবাসতে চাইবে। আমি ভালোবাসতাম, কিন্তু আমার সবটা জুড়ে আছে শুধু রিয়া। রোজার জ্ঞান ফিরলো, চেয়ে দেখে মা আর আমি পাশে বসে আছি। রোজার জ্ঞান ফিরছে দেখে মা খাবার আনতে গেল। আমি রোজার দিকে চেয়ে আছি আর রোজা আমার দিকে। মা খাবার নিয়ে রুমের ভিতরে ঢুকলো। রোজার পাশে বসে ভাত মাখতে শুরু করলো। এরই মধ্যে রোজা বলল, আম্মু আমি ভাত খাবো না। কেন খাবি না? তোমার ছেলেও তো না খেয়ে আছে। কে বলছে যে আমি না খেয়ে আছি? কে বলবে? আমি বলছি আমার উপর রাগ করে তো আপনি বাসায় খান না। থাক, ওর সাথে কথা বলা লাগবে না, তুই হা কর না। মা রোজাকে কথাটা বলল। না আম্মু, আমি খাবো না। তুই না খেলে তো তোর শরীর আরো খারাপ হয়ে যাবে মা। ওনাকে বলেন উনি টাইম টু টাইম বাসায় খাবে আর আমাকে এখন খাওয়ায় দেবে, তাহলে আমি খাবো। মা আমার দিকে চেয়ে আছে। আমি মাকে ইশারায় বলল, বাটটা খাইয়া দে। মা আমি পারবো না। চুপচাপ খাইয়া দে, আমি বাইরে থেকে ঔষধ নিয়ে আসতাছি। বলে মা ভাতের প্লেটটা আমার হাতে দিয়ে চলে গেল। আমি বার কি করব? অনিচ্ছা থাকা সত্ত্বেও চুপচাপ খাইয়া দিতে লাগলাম। খাওয়া শেষে মা রুমে আসলো। আমি উঠে বাথরুমে চলে গেলাম। বাথরুমে ঢুকে কান পেতে শুনতে লাগলাম বাইরে মা আর রোজা কি কথা বলে। তুই ওর জন্য কেন শুধু শুধু নিজেকে কষ্ট দিস? আম্মু আমার জন্য আজ উনি ওনার ভালোবাসার মানুষের চিরতরে হারায় ফেলছে। কেন শুধু শুধু নিজেকে দোষ দিচ্ছিস? রিয়ার মৃত্যুর জন্য তোর আর সোহানের কোনো হাত নাই। এটা নিয়তি, এটাকে মেনে নিতে হবে। আম্মু ওনার মনে অনেক কষ্ট, কিন্তু উনি প্রকাশ করে না। তা আমি জানি, তার জন্য তুই নিজেকে কষ্ট দিবি না আম্মু, আমি শুধু ওনার কষ্টের ভাগটা নিতে চাই। আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে, ধৈর্য ধর। বলে মা চলে গেল। আমি বাথরুম থেকে বের হয়ে রোজার পাশে যেয়ে বসলাম। রোজা বলল, কিছু বলবেন? তোমার যদি কিছু হয়ে যেত? কি আর হতো, মরে যেতাম। চুপ। আমি জানি আপনার সবটা জুড়ে শুধু রিয়া আপু আছে।
আমি না, রিয়া আপুর জায়গাটা নিতে চাই না। শুধু আপনার পায়ের নিচে একটু জায়গা দিয়ে, কারণ এইখানে আমার বেহেশত, আমার জান্নাত। আমি কোনো কথা না বলে বাসার বাইরে চলে আসলাম। রাস্তায় হাঁটতেছি আর ভাবতেছি কি করব। দুপুরবেলা মা ফোন দিয়ে বলল তাড়াতাড়ি বাসায় আসতে। বাসায় যেয়ে সবাই একসাথে খাওয়া দাওয়া করলাম। রোজার দিকে চেয়ে দেখলাম ওর মুখে প্রাপ্তির হাসি। কিছুক্ষণ বাসায় বসে আবার বাইরে বের হলাম। গন্তব্য ইমনের বাসা। ইমনের বাসায় যেয়ে দেখলাম ইমন নেশা করতেছে। মানে আমিও আগে করতাম একটু একটু, কিন্তু রিয়া আমার জীবনে আসার পর আর কোনোদিন ছুঁয়ে দেখিনি। আজ ইমনকে খেতে দেখে আমারও খেতে ইচ্ছে করলো। ইমনের পাশে বসলাম। কিরে মামা, খাবি? দেখাই, অনেক দিন তো খাই না। ইমনের সাথে মদ খেতে শুরু করলাম, সাথে গাঁজাও। অনেক দিন পর খাচ্ছি, তাই নেশা পুরা চরমে উঠে গেছে। রাতে 11টায় মা ফোন দিল। মা বলো। কই তুই? এই তো মা, ইমনের বাসায়। তাড়াতাড়ি বাসায় আয়। আসতেছি বলে ফোন কেটে দিলাম। ইমনকে বললাম একটা গাজার বিড়ি দে আমাকে। বিড়িটা নিয়ে বাসায় আসলাম। রোজা আর আমি একসাথে খাবার খেলাম। রোজাকে বললাম তুমি ঘুমাও, আমি কিছুক্ষণ পর আসতেছি বলে ছাদে চলে আসলাম। বিড়িটা জ্বালিয়ে খেলাম, খুব ভালো লাগতেছে এখন। রুমে আসলাম। রুমে এসে দেখি রোজা শুয়ে আছে। ওকে দেখে আমি পুরা হ্যাং। ওর কোমরটা দেখে আমি এইভাবে কোনোদিন কোনো মেয়েকে দেখিনি। আমি আস্তে আস্তে ওর পাশে গেলাম। ও সাথে সাথে চোখ খুলে আমার দিকে চেয়ে রইছে। আমি ওর গলায় কিস করতে যাব, এরই মধ্যে রোজা বলল আপনার মুখ থেকে আজ বাজে গন্ধ আসতেছে। কে শোনে কার কথা? আমি ওর গলায় ঘাড়ে কিস করতেছি আর ও নিজেকে ছাড়ানোর চেষ্টা করতেছে। রোজা আমার গালে থাপ্পড় দিয়ে নিজেকে ছাড়িয়ে নিয়ে চিল্লাইয়া বলল কি খেয়ে আসছেন? বাজে গন্ধ আসতেছে আপনার মুখ থেকে। আমি পুরা হ্যাং। রোজা আমার গালে থাপ্পড় মারলো, মাথাটা পুরা ছিনছিন করতেছে। রোজার আওয়াজ শুনে মা দরজায় কড়া নাড়তেছে আর বলতেছে কি হয়েছে রোজা? দরজা খোল। সোহান, সোহান কি হয়েছে? দরজা খোল। আমি ছলো ছলো চোখে রোজার দিকে চেয়ে আছি, আর রোজা মাথা নিচু করে বোবা কান্না করতেছে। দরজার ঠক ঠক আওয়াজ বাড়তে লাগলো। দরজার ওপাশে মা আর আব্বু জোরে জোরে বলতেছে দরজা খুলতে। নিজের প্রতি নিজের ঘৃণা হচ্ছে। দরজায় আওয়াজ আরো বাড়তে লাগলো। রোজাও দরজা খুলতেছে না, তাই আমি উঠে দরজা খুললাম। মা তাড়াতাড়ি রুমের ভিতর চলে গেল, আর আব্বু আমাকে জিজ্ঞাসা করলো কি হয়েছে? আমি কোনো কথা না বলে ছাদে চলে আসলাম। এদিকে মা ঘরে ঢুকে রোজাকে বলল কি হয়েছে? রোজা কোনো কথা না বলে মাকে জড়িয়ে ধরে কান্না করতে লাগলো। মা বোঝার চেষ্টা করতেছে আসলে ঘরের ভিতরে কি হয়েছে। রোজার মাথায় হাত বুলাতে বুলাতে আবার জিজ্ঞাসা করলো কি হয়েছে? রোজা কোনো কথা না বলে আরো জোরে জোরে কান্না করতেছে। মা মনে করলো সোহান হয়তো আজ বেশি কিছু করছে, কারণ সোহান আগে পরেও রোজাকে মারছে, বেশি কথা বলছে। কিন্তু রোজা এমনভাবে কাঁদে নাই। কিন্তু আজ না, মা আর ভাবতে পারতেছে না। মার অনেক রাগ হচ্ছে সোহানের উপর। সোহানকে এখন হাতের কাছে পেলে কাঁচা চিবিয়ে খেত। এদিকে আমি ভাবতেছি কি করতে যাচ্ছিলাম রোজার সাথে আমি নেশার ঘরে, কিন্তু তারপরেও রোজা আমার গায়ে হাত দিবে আমি কোনোদিনও ভাবতে পারি নাই। কিছুক্ষণ পর আস্তে আস্তে নিচে নামতে লাগলাম। রুমে ঢুকে দেখি মা আব্বু হল রুমে বসে আছে। মার রুমের দিকে চেয়ে দেখলাম রোজা মার রুমে বিছানার উপর বসে আমার দিকে চেয়ে কান্না করতেছে। তখন মা আমার সামনে এসে বলল কি হয়েছে সোহান? কানে কি কম শুনিস? কি হয়েছে বল। আমি কোনো কথা না বলে রুমের দিকে যেতে লাগলাম। তখনই আব্বু আমার ঘাড়ে হাত দিয়ে তার দিকে আমাকে ঘুরিয়ে ঠাস ঠাস করে 2টা থাপ্পড় মারল। আমি এইবার অবাক হলাম, কেননা আমার আব্বু আমার গায়ে আমার জানা মতে কোনোদিন হাত দেয় নাই, কিন্তু আজ রোজার জন্য আমার গায়ে হাত দিল। আমাকে মারছে দেখে রোজা রুম থেকে দৌড়ে বের হয়ে আমাকে জড়িয়ে ধরে বলতে লাগলো আমার স্বামীকে কেউ আমার জন্য মারবেন না। আমি রোজাকে ছাড়িয়ে নিয়ে বললাম আজ তোমার জন্য আমার আব্বু আমার গায়ে হাত দিল, আরও কত কিছু দেখার বাকি আছে আল্লাহই জানে বলে রুমে চলে আসলাম। আমার পিছন পিছন মা আর রোজা রুমে ঢুকলো। মা আমাকে বলতে লাগলো দেখ সোহান, এইভাবে চলতে থাকলে কেউ ভালো থাকবে না, না তুই না রোজা না আমরা, বাকিটা তোর হাতে বলে মা রুম থেকে চলে গেল। রোজা দরজা লক করে আমার পা জড়িয়ে ধরে কান্না করতে লাগলো আর বলতে লাগলো আমাকে আপনি মাফ করে দিন, বিশ্বাস করেন আমি আপনাকে মারতে চাইনি, আমাকে মাফ করে দিন। বলে হাউমাউ করে কান্না করতে লাগলো। আচ্ছা ঠিক আছে, তুমি ঘুমিয়ে পড়ো।
ও তারপরেও আমার পা ধরে কান্না করতে লাগলো। আমি রোজাকে ডানা ধরে ওকে উঠিয়ে বললাম, যাও ঘুমিয়ে পড়ো, রাত অনেক হয়েছে। ও যে গালে আমাকে মারছে, ওই গালে আলতো করে হাত দিয়ে বলল, সত্যি মাফ করেছেন তো? আমি ওর হাতটা গাল থেকে সরিয়ে বললাম, মাফ করছি, আর তুমিও আমাকে মাফ করে দিও। আসলে আমি একটু নেশা করছিলাম তো, তাই ওই টাইমে মাথা ঠিক ছিল না। কি, আপনি নেশা করছেন কেন? ভালো লাগছে করছি, যাও ঘুমিয়ে পড়ো। কেন করছেন আগে সেটা বলেন। এক কথা কিন্তু বারবার বলতে ভালো লাগে না, যাও ঘুমিয়ে পড়ো। রোজা আর কোনো কথা না বলে মাথা নিচু করে বিছানায় যে শুয়ে পড়ল, আর আমি রিয়ার চিঠিটা বের করে পড়তে লাগলাম। প্রিয় সোহান, তুমি যখন এই চিঠিটা পড়বে তখন হয়তো আমি থাকবো না, চিরদিনের জন্য মিশে যাব মাটির সাথে। আচ্ছা, আমি মরে গেলে তুমি কি কষ্ট পাবে? কষ্ট পাবে, কারণ তুমি আমাকে ভালোবাসো। সত্যিই কি তুমি আমাকে ভালোবাসো সোহান? বড্ড জানতে ইচ্ছে করে। অনেক স্বপ্ন ছিল তোমার বউ হবার, আমার কি পুরা কপাল, স্বপ্নই থেকে গেল। সোহান, একটা মেয়ের সব চাইতে দামি জিনিস কি জানো? মেয়ের স্বামীর ভালোবাসা। আমি চাইলেই তোমাকে আমার করে নিতে পারতাম, কি পারতাম না? কিন্তু একজনের স্বামীকে তার কাছ থেকে কেড়ে নিয়ে নিজেকে সুখী করতে পারবো না। আবার তোমাকে অন্য কারোর সাথে দেখবো, এটাও আমি মেনে নিতে পারবো না। অনেক কথা বলা ছিল তোমাকে, কিন্তু বলার না কারণ তোমাকে আর কষ্ট দিতে চাই না। আমি কিছুক্ষণ আগে বিষ খেয়েছি, অনেক কষ্ট হচ্ছে আমার সোহান, অনেক কষ্ট হচ্ছে। তোমাকে খুব দেখতে ইচ্ছে করছে সোহান। আচ্ছা সোহান, কবুল বলার সময় তোমার কি একটি বারো আমার কথা কি মনে পড়ে নাই? আজ বড্ড জানতে ইচ্ছে করছে, আজ তোমার কাছ থেকে ভালোবাসা প্রমাণ নিতে ইচ্ছে করছে। আমাকে ক্ষমা করে দিও সোহান, তোমাকে না জানিয়ে চলে যাচ্ছি না ফেরার দেশে। ইহকালে তোমাকে পেলাম না তো কি হয়েছে, পরকালে খুব করে চেয়ে নেবো তোমাকে আল্লাহর কাছ থেকে। আচ্ছা সোহান, আমাকে কি তোমার মনে পড়বে কখনো? বড্ড জানতে ইচ্ছে করে। যদি কোনোদিন আমাকে অনুভব করতে মন চায়, তাহলে তখন চোখ বন্ধ করে তোমার হৃৎপিণ্ড বারবার হাত রেখে ওইখানে খুঁজে পাবে আমায়। যদি কোনোদিন আমাকে অনুভব করতে মন চাই তোমার, তাহলে চোখ বন্ধ করে তোমার হৃৎপিণ্ড বরাবর হাত রেখো, ওইখানে খুঁজে পাবে আমায়। এটি তোমার রিয়া। চিঠিটা পড়ে কান্না আসতেছে, অনেক কান্না আসতেছে। বিছানার দিকে চেয়ে দেখি রোজা আমার দিকে চেয়ে আছে আর কান্না করতেছে। রোজাকে বললাম, কান্না কেন করতেছো? রোজা আমার সামনে এসে হাঁটু ভাঁজ করে আমার সামনে বসলো, আর আমি সোফায় বসা আমার হাতটা ধরে বলতে লাগলো, আপনার কষ্টের ভাগটা দেবেন। আমি ছলো ছলো চোখে রোজার দিকে চেয়ে আছি, আর রোজা আমার দিকে চেয়ে আছে উত্তরের আশায়। আমি কোনো কথা না বলে আস্তে আস্তে সোফার উপর মাথাটা এলিয়ে দিলাম। কখন যে ঘুমিয়ে পড়ছি খেয়ালই করিনি। সকালে ঘুম ভাঙার পর দেখি রোজা আমাকে জড়িয়ে ধরে ঘুমিয়ে আছে। এইটুকু সোফার উপর কি দুইজন ঘুমানো যায়? রোজা আমার শরীরের উপর ঘুমানো, কি মায়াবী চেহারা। ওর ভালোবাসা চাই আমার কাছ থেকে। আমি আদৌ রোজাকে ভালোবাসতে পারবো কিনা সন্দেহ হয়। কি অদ্ভুত জীবন আমার, যাকে ভালোবাসলাম তাকে তো পেলাম না, আর যাকে চিনি না জানি না তাকেই পেলাম। কি করব আমি এখন? সবকিছু অন্ধকার লাগতেছে। আমার কাছে মনে হয় আমার জীবনটা এখানেই থেমে গেছে। রোজাকে সরিয়ে দিয়ে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নাস্তা করে বাইরে বের হলাম। চলতি পথে রিয়ার মার সাথে দেখা। আমার দিকে এমন ঘৃণার চোখে তাকালো যেন আমি রিয়াকে গলা টিপে মেরে ফেলেছি। রাস্তায় কিছুক্ষণ ঘোরাঘুরির পর দুপুরবেলা বাসায় আসলাম। বাসায় এসে টেবিলে দেখলাম আমার জন্য আমার প্রিয় খাবারগুলো সব রান্না করা। দেখে অনেক খুশি হলাম। তাড়াতাড়ি একটু ফ্রেশ হয়ে খেতে বসলাম। খেতে খেতে মাকে বললাম, মা আজকে রান্নাটা অনেক ভালো হয়েছে। আজ রোজা রান্না করেছে, তুই কি কি পছন্দ করিস আমার কাছে জেনে রান্না করছে। আমাকে তো রান্নাঘরে ঢুকতেই দেয় নাই। আমি রোজার দিকে তাকিয়ে দেখি ও মুচকি মুচকি হাসতেছে। ওর হাসিটা আমার কাছে অনেক ভালো লাগে, কিন্তু এখন কি রকম বিষের মতো লাগতেছে ওর হাসিটা। ওর প্রশংসা করলাম আমি তো জানতামই না যে ও রান্না করছে আজ। খাবার টেবিল আর কোনো কথা বললাম না, চুপচাপ খেয়ে আমার রুমে আসলাম। কিছুক্ষণ পর রোজা আমার রুমে আসলো। এসে শাড়িটা এত পরিমাণ নিচে নামালো যে ওর কোমর সম্পূর্ণ দেখা যাচ্ছে। হয়তো আমাকে কাছে টানার চেষ্টা করছে, কিন্তু আমি ওকে না দেখার ভান করে চুপচাপ বসে রইলাম। আস্তে আস্তে আমার পাশে ঘুরঘুর করতেছে আর কোমরের কাপড়টা একটু সরাচ্ছে আবার দিচ্ছে, একটু সরাচ্ছে আবার দিচ্ছে। এবার আমি রোজাকে বললাম, কিছু বলবা? রোজা মাথা নাড়িয়ে না বলল, আবার মাথা নাড়িয়ে হ্যাঁ বলল। আমি একটু হেসে বললাম, কি বলবা বলো? না মানে কাল রাতে আপনি আমাকে বলে থেমে গেল। কাল রাতে কি? এই যে আমি ঘুমিয়েছিলাম, আপনি আমাকে।
বলে আবার থেমে গেল। আমি বুঝতে পারছি ও কি বলতে চাচ্ছে। আমি বললাম, সরি বললাম না, তখন আমি নেশা করছিলাম তো তাই তোমাকে। না মানে আচ্ছা সরি, আর কোনোদিনও এমন হবে না। আপনার ইচ্ছা হলে আপনি আমার সাথে যা ইচ্ছা করতে পারেন, আমি কিছু মনে করব না। আমি ওর দিকে চেয়ে আছি। ও আস্তে আস্তে চোখ খুলে দেখে যে আমি ওর দিকে চেয়ে আছি। ও লজ্জায় দৌড়ে রুমের বাইরে চলে গেল। কিছুক্ষণ পর মা রুমে আসলো, এসে আমার পাশে বসলো। কিছু বলবা? তাকে সিদ্ধান্ত নিলি? কি সিদ্ধান্ত? রোজার বিষয়। দেখ সোহান, মেয়েটা অনেক ভালো, চেহারাও ভালো, সব দিক দিয়ে ঠিক আছে। তাহলে তোরা রিয়ার যেদিন বিয়ে হবার কথা ছিল ওদিন তোর আর রোজার আবার বিয়ে হবে, কেননা সবাইকে দাওয়াত দেওয়া হয়ে গেছে। শোন সোহান, রোজাকে ভালোবাসতে না পারলে ওকে কষ্ট দিস না। বলে মা রুম থেকে চলে গেল। আর আমি ভাবতেছি সবাই রোজার কষ্টটা বোঝে, কিন্তু আমার মনটা যে হাহাকার করতেছে রিয়ার জন্য সেটা কেউ দেখে না। বিকেল বেলা আব্বু আমার রুমে আসলো। কিরে বাবা, কি করিস? কিছু না, এই তো বসে আছি। থাপ্পড়টা জোরে লাগছিল তাই না? আরে আব্বু তুমিও না? কালকের ব্যাপারটা কিছু মনে করিস না, আসলে আমাদের কোনো মেয়ে নেই তো, তাই রোজকে এইভাবে কাঁদতে দেখে মাথা ঠিক ছিল না। তুই কিছু মনে করিস না বাবা। না আব্বু, আমি কিছু মনে করি নাই। তা বাইরে আয়, বৌমা পায়েস রান্না করছে, আয় একসাথে খাবো। চলো আব্বু। তারপর সবাই একসাথে পায়েস খেলাম। মা আমাকে বললো রোজাকে নিয়ে আমার খালা বাড়ি আর মামা বাড়ি থেকে ঘুরে আসতে। আমাদের বাড়ি থেকে মামা বাড়ি আর খালা বাড়ি 10 মিনিটের রাস্তা। আমি মাকে না বলতে পারলাম না, কারণ সবাই এখন হাসি খুশি আছে। না বললে সবার মুখ কালো হয়ে যাবে। রোজাকে বললাম রেডি হতে। কিছুক্ষণ পর রোজা রেডি হয়ে বোরখা পরে আসলো। বোরখাটা 2-3 জায়গায় ছেঁড়া। আমি বললাম, এই ছেঁড়া বোরখা পরে যাবে? আমার তো আর বোরখা নাই। তা আগে বলবা না তোমার বোরখা নাই? আগে মার্কেট চলো, তোমার কি কি লাগবে কিনে এনে তারপর মামার বাড়ি যাব। বলে রোজাকে নিয়ে বের হতে যাব। এরই মধ্যে মা সামনে এসে আমার বাইকের চাবি আমার হাতে দিল। আমি মায়ের দিকে জিজ্ঞাসার দৃষ্টিতে তাকিয়ে রইলাম। মা বলল, মনে আছে বাইক কেনার সময় কি বলছিলি যে আমি বিয়ে করব তখন বাইকে করে আমার বউকে নিয়ে ঘুরবো, এর আগে আমি বাইক চালাবো না। তা এখন তো বউ আছে, বউকে নিয়ে বাইরে ঘুরতে যাচ্ছ না তো বাইকে নিয়ে যাও। বলে মা আমার হাতে কিছু টাকা দিয়ে চলে গেল। ছোট ভাইয়ের দিকে চেয়ে দেখি ও মিটমিট করে হাসতেছে। নিজের উপর নিজের রাগ হচ্ছে। কেন যে ওই দিন এই কথা বলতে গেলাম। বাইক নিয়ে বের হলাম। এলাকার সবাই আমাদের দিকে চেয়ে আছে একটু ঘৃণার চোখে। বন্ধু বান্ধব তো আমার সাথে কথাই বলে না, শুধুমাত্র ইমন ছাড়া। মার্কেটে এসে কেনাকাটা করে আবার বাসায় আসলাম। রোজা বোরকা চেঞ্জ করে আসলো। প্রথমে মামা বাড়ি আসলাম, কথাবার্তা বলে খালার বাড়ি আসলাম। খালার বাসায় কিছুক্ষণ বসে বাসার দিকে রওনা দিলাম। রোজাকে আজ অনেক হাসি খুশি লাগতেছে। রোজা সবার সাথে এমনভাবে কথা বলছে মনে হয় এনারা সবাই রোজার সাথে যুগ যুগ ধরে পরিচয় আছে। বাসায় আসলাম, এসে হাত মুখ ধুয়ে বিছানায় শুয়ে শুয়ে ভাবতেছি রিয়ার কথা। রিয়া নামটা শুনেই ওকে ভালোবেসে ফেলেছিলাম। রিয়ার কথা আমার মাথা থেকে যায়ই না। সারাদিন ওকে মনে না পড়লেও রাতে চোখ বন্ধ করার সময় রিয়ার কথা আমার মনে পড়ে। কুড়ে করে খাই আমাকে রিয়ার সাথে কাটানো স্মৃতিগুলা। রোজা রুমের ভিতর ঢুকলো আর বলল, আম্মু ভাত খেতে ডাকে। আমার এখন ভালো লাগতেছে না, পরে খাবো। এই কথা বলার সাথে সাথে রোজা আমার পাশে এসে আমার কপালে হাত দিয়ে বলল, কেন ভালো লাগতেছে না? শরীর ঠিক আছে তো? আমি রোজার হাতটা আমার কপাল থেকে সরিয়ে বললাম, আরে বাবা তেমন কিছু না, এমনি পরে খাবো। রোজা মুখটা কালো করে বাইরে চলে গেল। কিছুক্ষণ পর মা রুমে আসলো, এসে বলল, কি রে, তুই বলে ভাত খাবি না? পরে খাবো বললাম তো রোজাকে। রোজা না খেয়ে আছে, বলছে তুই না খেলে নাকি খাবে না। মা আমার এসব আগলা পিরিত কিন্তু ভালো লাগে না, চুপচাপ খেতে আয় বলে মা চলে গেল। আমিও খাইতে যাই নাই, আমার এসব আগলা পিরিত মোটেও ভালো লাগে না। কিছুক্ষণ পর বাইরে থেকে আব্বু ডাকতেছে ভাত খাইতে। একরাশ রাগ নিয়ে খাবার টেবিলে গেলাম, খাবারকে রুমে আসলাম। রোজা মার সাথে একটু কাজ করে রুমে আসলো। আমি বিছানায় শুয়ে আছি, রোজা এসে আমার পাশে শুয়ে পড়ল। আমি উপরের দিকে চেয়ে আছি আর রোজা আমার দিকে। আমি ওর দিকে ফিরে বললাম, কি হলো ঘুমাও? রোজা এক ধ্যানে আমার দিকে চেয়ে আছে। ওর মুখের সামনে আঙুল দিয়ে তুড়ি বাজিয়ে বললাম, কি হলো শুনতে পাও না? কি হইছে? বলছিলাম কি, ওইভাবে তাকিয়ে কি দেখো? আমার স্বামীকে। তা দেখা কি হইছে? হইলে ঘুমাও। না, দেখা হয় নাই। তাহলে তুমি দেখো, আমি ঘুমাই। আপনি এরকম কেন? কি রকম? এই যে আমার সাথে ভালো মতো কথা বলেন না, একটু ভালোবাসেন না। আমি চুপ করে আছি।
এই প্রশ্নের উত্তর আমার কাছে নেই। আমার চুপ থাকা দেখে রোজা আমার বুকের উপর হাত দিয়ে একদম মুখের কাছে মুখটা এনে বলল, একটু ভালোবাসলে কি হয়? আমি রোজাকে আমার কাছ থেকে সরিয়ে বললাম, সবকিছু জেনে এই কথা বলো কিভাবে? রোজা আমার আরো কাছে এসে বলল, স্বামী হন, আমার প্রেমিক না। তো তো বুঝি না। ভালো না বাসলে রিয়া আপুর মতো আমিও বিষ খেয়ে মরে যাব। আমি একটু ভয় পেয়ে গেলাম রোজার মুখে এমন কথা শুনে। আমি চুপ আছি দেখে রোজা আবার বলতে লাগলো, কি ভালোবাসবেন নাকি? আমি এখনো চুপচাপ রইলাম। এবার রোজা আমার পেটের উপর উঠে বসলো আর পুরা ঝুঁকে ওর মুখটা আমার মুখের কাছে এনে বলল, একটু ভালোবাসেন না? আমার কাছ থেকে কোনো উত্তর না পেয়ে আমার হাতটা নিয়ে ওর মুখে আমার হাত বোলাতে লাগলো আর বলতে লাগলো, একটু আদর করেন না? আমি হাতটা ওর হাত থেকে ছিনিয়ে নিলাম আর ও সাথে সাথে আমার মুখে, গলায়, বুকে অগণিত চুমু দিতে লাগলো। আমি পাগল হয়ে যাচ্ছি, মন চাচ্ছে রোজার ভিতর ডুব দিতে, কিন্তু রোজা পাগলের মতো চুমু দিতে লাগলো। আমি কোনো প্রকার রেসপন্স করতেছি না। এই প্রথম কোনো মেয়ে আমাকে লিপ কিস করলো। আমি আর নিজেকে ধরে রাখতে পারি নাই। আমি কেন, অন্য যে কোনো পুরুষ নিজেকে ধরে রাখতে পারবে না এরকম সময়? বিলিয়ে দিলাম নিজেকে রোজার মাঝে, ভেসে গেলাম দুজনে এক অন্য রকম সুখের জগতে। সকালে বৃষ্টির মতো টুপটুপ করে পানি পড়তেছে মুখের উপর। চোখ মেলে তাকিয়ে দেখি রোজা গোসল করে এসেছে আর ও চুলের পানি আমার মুখের উপর ফেলতেছে। আমি রোজার দিকে চেয়ে আছি। অনেক সুন্দর লাগতেছে ওকে আজ।